আমি সবকিছুর ভিড়ে যখন সবার থেকে দূরে যাই তখন আমি সুমনকে মিস করি। কখনো চেষ্টা করেছেন বন্ধুর সাথে যোগাযোগ করার? এইটা হলো আমার আমি আর আমার বন্ধু সুমন। ছোটবেলার ছবি দিয়ে আসলে খুঁজে পাওয়া খুব টাফ। তারা কি কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি? হয়তোবা সুমন হয়তো আমাকে ভুলেও গেছে, হইতেই পারে অনেক কিছু। বন্ধুত্ব মানে নিঃস্বার্থ ভালোবাসা, আস্থার বন্ধন। বন্ধুত্ব মানে দূরত্ব নয়, বরং সুখ দুঃখ ভাগাভাগির জায়গা। আমি শিলা আক্তার স্নেহা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর স্পেশাল আয়োজন জয় পরাজয়ের গল্পে। আমাদের আজকের অতিথি এমন একজন ব্যক্তি যিনি জীবনের প্রায় 14টি বছর ধরে খুঁজে যাচ্ছেন তার ছোটকালে হারিয়ে যাওয়া এক বন্ধুকে। আমাদের আজকের অতিথি মোহাম্মদ আলামিন। আলামিন, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো ভালো। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি পুরো গল্পটা জানতে চাচ্ছি। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুরে। তো কোন স্কুলে পড়া হয়েছিল? ছোটবেলা থেকেই মানে জন্ম চাঁদপুরে, কিন্তু বেড়ে ওঠা হলো ঢাকা মিরপুরে। আর শুরু হয় ধামালকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে। তো কোন ক্লাসে আর কি ওইখানে আপনার ফ্রেন্ডের সাথে আর কি দেখা? ফ্রেন্ডের সাথে দেখা বলতে কোনো ক্লাস না, সেটা হলো মানে একদম ছোটবেলা থেকে। মানে আমি আমার আম্মা থেকে যতদূর শুনেছি যে জন্মের প্রায় 2 মাস পরে আমরা ঢাকাতে চলে আসি। তো আমরা একসাথে এক বাড়িতে, ওই বাড়িতে জন্মগ্রহণ করে। ওই ছোটবেলা থেকেই মানে আমাদের একসাথে বেড়ে ওঠা, যেটাকে মানে শিশুকাল বলে, এখান থেকেই বন্ধুত্বটা মানে শুরু হয়। সেটা থাকে না যে এক বাসায় আমি আছি, তো এক বাসায় অনেক সময় দেখা যায় প্রতিবেশীর সাথেও আমাদের অত পরিচয় থাকে না। তো সে ফ্রেন্ড কিভাবে হলো? আসলে বলতে কি, মানে আমার মার কোনো মানে বোন নাই। তো ওর মাকে মানে আমরা সবাই মানে বন্ধুর মাকে কি বলে, নর্মালি আন্টি বলে। আমরা কিন্তু কখনো আন্টি বলি নাই, আমরা বলতাম খালা। কারণ আমরা মানে ছোটোবেলা থেকে আমি মানে এটা ভেবে সবসময় বড় হয়েছি যে ওর মা হলো আমার মার বোন, ও আমার খালাতো ভাই। এভাবেই বড় হওয়া, এবং অনেকেই ছিল কিন্তু সবার সাথে বন্ডিংটা ওইরকম হয় নাই। আর আমাদের যেহেতু জেলাটা পাশাপাশি ছিল, মানে আমাদের সম্পর্কটা এক প্রকার মানে রক্তের সম্পর্কের মতন ছিল। এভাবে আসলে আমাদের ফ্রেন্ডশিপটা হয়। আর তখন তো আমরা আসলে বুঝতাম না যে ফ্রেন্ডশিপ কি আর কি, মানে একসাথে বড় হওয়া, এখান থেকেই বন্ধুত্বটা আস্তে আস্তে ধীরে ধীরে মানে গ্রো করে। তারপর একটা সময় পরে আবার আমাদের বিচ্ছেদ হয়। আচ্ছা, কত বছর ছিল সে বন্ধুত্ব? মানে ছোটোবেলা যদি আমি একদম মানে শুরু থেকে ধরি, যে ওর জন্মসাল থেকে যদি ধরি বা আমার থেকেই ধরি 1999 থেকে যদি ধরি, তাহলে প্রায় 2011-12 পর্যন্ত আমরা মানে একসাথে ছিলাম, মানে দীর্ঘ একটা সময়। তো এর মাঝখানে আমাদের শিশুকাল ছিল, আবার কৈশোরকাল ছিল। এর ভিতরেই মানে আমাদের অনেক স্মৃতি মনে আছে, আবার অনেক কিছু আমরা ভুলে গেছি। হয়তোবা যা আমি মনে করে এখনও মানে ওকে মনে করি, সেটা হয়তো বা ও ভুলে গেছে, এরকমটা হতেই পারে। আচ্ছা, তো এত বছরের বন্ধুত্ব, মানে তাদের পরিবারের সাথে সম্পর্কটা কিরকম ছিল? ওই যে প্রথমেই বললাম যে সম্পর্কটা ছিল একদম মানে রক্তের সম্পর্কের মতন, যে মানে ওর মা ছিল আমার খালা, মানে আমার মার বোন ছিল ওর মা, এরকম একটা সম্পর্ক ছিল। মানে নতুন কেউ যদি আমাদের ওই বাড়িতে আসতো, তাহলে হয়তো বা আমাদের আলাদা করার সুযোগ ছিল না যে আমরা দুইজনেই মানে প্রতিবেশী, এরকম কোনো সুযোগ ছিল না। কারণ বন্ডিংটা এরকম ছিল যে ধরতে গেলে আমাদের সব কিছু এক জায়গায়, খাওয়া দাওয়া চলাফেরা সব একসাথেই, কিন্তু আমাদের সম্পূর্ণ সেগমেন্ট কিন্তু আলাদা। ওর জেলা আলাদা, আমার জেলা আলাদা, কিন্তু ধরতে গেলে যে কেউ দেখলে ভাবতো যে ওর মা আমার মা বোন, আমরা দুইজন খালাতো ভাই, এরকম একটা সম্পর্ক ছিল। মানে তাদের বাসায় যাওয়া আসা চলতো আর কি? যাওয়া আসা কি, মানে এমন হইতো যে আমি যদি সকালে আমার বাসায় খাইতাম, দুপুরে ওদের বাসায় খাইতাম, ও আবার রাতে আমাদের বাসায় খাইতো, এরকম একটা সম্পর্ক ছিল। আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত আসলে একসাথে থাকা হয়েছে? ক্লাস বলতে আমরা দুইজন আলাদা লাইনে ছিলাম। আমি 2005 সালে ভর্তি হলাম ধামালকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আর ও তখন ভর্তি হলো সাভারে একটা মাদ্রাসায়। ওর বাবা মার স্বপ্ন ছিল যে ও হাফেজ হবে, তো ও মাদ্রাসায় চলে গেল, আমি স্কুলে চলে আসলাম। কিন্তু সময়টা একসাথে কাটতো। ও যেহেতু তখন ছোট, মাত্র 2005 সালে বয়সই কত 6 এরকম হবে, প্রতি সপ্তাহে ছুটিতে আসতো। ওই সময়টা মানে আমাদের সম্পর্কটা আরও মানে ধীরে ধীরে, যে এই যে এক সপ্তাহ আমরা যে মিস করতাম একজনকে, এই স্কুলে আমি কী করলাম, ও মাদ্রাসায় কী করলো, এইগুলো নিয়ে আমরা কথা বলতাম। এইভাবে আমাদের সম্পর্কটা আরও মানে খুব গভীর হতে থাকে। তারপর একটা সময় গিয়ে মানে এমন একটা সম্পর্ক ছিল যে সবচেয়ে বেশি আমাদের সম্পর্কটা গভীর হতো ঈদের সময়। কারণ ও একটা লং টাইম ছুটিতে আসতো ওই সময়, প্রায় 15-20 দিনের মাদ্রাসা থেকে একটা ছুটি পাইতো। ওই সময়টা আমরা দুই বন্ধু, ছোটো মানুষ তো, আমাদের বাসা থেকেও খুব বেশি একটু এরকম বের হইতে দিত না। আর ওই সময় তো ঢাকা শহর এত বেশি বিল্ডিং বা এত কোলাহল ছিল না, ফাঁকা একটা জমি ছিল, আমাদের বাড়ির ভিতর কয়েকটা রুম ছিল, বিশাল বড় মাঠ ছিল। আমরা সারাদিন ওই মাঠে দুই বন্ধু সারাদিন খেলতাম। মানে আমাদের এমনও ছিল যে আমাদের ঘরে বাইদা রাখতো, ঘরে রাখার জন্য বেঁধে রাখা হইতো যে ঘরে থাকতেই হবে আমাদের, কিন্তু আমাদের কোনোভাবে রাখা পসিবল ছিল না। সারাদিন দুইজন শয়তানি দুষ্টামি যা আছে সব করতাম। তারপর একটা সময় 2011 কি 12
হঠাৎ করে মানে ওরা হলো ওই এলাকা থেকে চলে গেছে, এরপরের থেকে আমাদের আর কোনো যোগাযোগ নেই। আচ্ছা, তো ছোটবেলায় মজার কিছু খেলার ছলে কোনো ঘটনা আছে কিনা? ও যেহেতু মাদ্রাসায় ছিল, ও একটু ছিল মানে আমরা দুইজনেই একটু লাজুক টাইপের ছিলাম, কিন্তু ওর তুলনায় আমি খুবই দুষ্ট ছিলাম। মানে যত প্রকার দুষ্টামি আছে যা আছে সব আমি করতাম, ও আমাকে সাপোর্ট দিত। আমরা সবচেয়ে মজার বিষয় ছিল কি, ও মাদ্রাসায় ছিল তো আমরা ছোটবেলা ও যখন আসতো একসাথে ছুটিতে আমরা একসাথে জুম্মার নামাজ পড়তে যেতাম। জুম্মার নামাজ পড়তে আমরা বেসিক্যালি যাইতাম তখন হলো ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে। কখনো কোনো সপ্তাহে কেন্দ্রীয় মসজিদে যাইতাম, কোনো সপ্তাহে আবার যারা আমাদের ওই এলাকার আছে গেরিশনের তারা চিনবে, মানে একটা মসজিদ আছে এখন সম্ভবত 5 তলা, কিন্তু এটা সবাই 3 তলা মসজিদ নামে চিনে। আমরা ওই মসজিদে 3 তলায় যাইতাম। আর তখন আমরা ছোট ছিলাম, এত মানে জ্ঞান বুদ্ধি ছিল না ইসলামের ব্যাপারেও। ও যে মাদ্রাসা থেকে আসলে আমরা বলতাম যে আমরা যখন সুন্নত পড়তাম ওকে দিয়ে আমরা ইমামতি করাইতাম। বিষয়টা খুবই হাস্যকর, কিন্তু মানে আমাদের কাছে জিনিসটা ভালো লাগতো যে ইমাম থাকা সত্ত্বেও বন্ধুকে দিয়ে বন্ধুকে দিয়ে যে আমরা সুন্নতটা ইমামতি ও করতো আর ইমামের পিছনে আমরা পড়তাম ফরজ নামাজটা। তা আমরা তো আসলে বুঝতাম না যেটাতে কি হয় না হয়, কিন্তু আমাদের মনে হতো যে ও আমার বন্ধু, ও এটা ইমামতি করুক। জিনিসটা আমাদের কাছে খুবই মজা লাগতো এবং এই বিষয়টা আমরা এখনো খুব মিস করি, কারণ এখন চাইলে আর কাউকে দিয়ে সুন্নত পড়ানো যাবে না, কারণ সেই সুযোগ নাই। আমরা বুঝতে পারছি যে সুন্নতটা আসলে নিজেই আদায় করতে হয়। তারপর আরও মজার বিষয়গুলো থাকে হলো কুরবানিদের সময়। যেমন তখন আমাদের সময় কিন্তু 2 টাকা 5 টাকা খুবই মানে ভ্যালু ছিল। 5 টাকা দিয়ে আমরা তখন অনেক কিছুই করতে পারতাম। তা আমরা ঈদের নামাজ শেষ করে এসে প্রথমে আমি আমার বাসায় না গিয়ে আগে ওর বাসায় যেতাম। ওর বাবা মাকে সালাম করলে আমাদের 5 টাকা 10 টাকা ঈদের সালামি দিত, আবার ও আমার বাসায় এসে সালামি নিত। এইগুলো নিয়ে আমরা সারাদিন তখন তো এটা অনেক বেশি, মানে 5 টাকা 10 টাকা মানে তো অনেক বেশি টাকা। অনেক। এখন একটা দোকানে গেলে নর্মালি চটপুরির প্লেট হয় 50 থেকে 60 টাকা, তখন আমরা 2 টাকা প্লেট চটপুরি খেতাম। তারপর ওই সময় একটা পিস্তল ছিল, এখন তো মানে অত্যাধুনিক বিভিন্ন বড় বড় রাইফেল টাইপ এগুলো আছে, আমাদের সময় ছিল ওইটা টিনের সম্ভবত। ওইটার মাঝখানে একটা পাতার মতন দিলে ওইটা চাপ দিলে হলো শব্দ করতো, ওইগুলো কিনতাম আমরা 5 টাকা করে। ওইগুলো এখন নাই। আর ওই সময় 5 টাকা দিয়ে এখন যেই রাইফেলগুলো এক একটা 300-400 টাকা করে, ওইগুলো আমরা তখন 10 টাকা 15 টাকা করে কিনতাম। ইভেন টাকার জন্য আমরা কিনতেও পারতাম না অনেক সময়, যে 20 টাকা 30 টাকা খরচ করে একটা এই জিনিস কিনবো, এই টাকাটা থাকলে হয়তো অন্য কিছু করতে পারবো। যে সুমন মানে আমরা হলো আমি প্রায় 2010 সাল পর্যন্ত আমরা ধামালগড় ছিলাম। তারপর আমরা ধামালগড় থেকে মানে সুইচ করে চলে আসি হলো ভাসানটেক। তো এর ভিতরে আমাদের সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল, সব কিছু ছিল। তো হঠাৎ করে মানে একদিনকে আমরা মানে শুনতে পারি যে ওরা হলো ওই এলাকায় আর নাই। আর ওই সময় খুব বেশি মোবাইলের চল ছিল না। আমার বাবার একটা মোবাইল ছিল 2005 সালে বা 6 সালে আমার বাবা কিনছিল, নোকিয়া একটা ফোন 1100 মডেলের। আর ওইটা আমাদেরই নাম্বার ছিল, ওদের নাম্বার ছিল না। ওদের মানে আত্মীয় স্বজনরা আমাদের নাম্বারে যোগাযোগ করতো নর্মালি। তারপর হঠাৎ করে একদিন মানে আমরা আমাদের ওই যে পূর্বের বাড়িতে গিয়ে দেখি যে ওরা আর নাই। এরপর কোথায় গেল, হাওয়া হয়ে গেল, কি হলো আর মানে এখন পর্যন্ত আর কোনো খবর নাই। বাট আত্মীয় স্বজনরা যে যোগাযোগ করতো, আত্মীয় স্বজনদের নাম্বার তো থাকার কথা। নাম্বার থাকার কথা ছিল, কিন্তু ওই সময় না আমরা তো ছোট, মানে এত জ্ঞান বুদ্ধি ছিল না যে এইগুলো সংরক্ষণ করা যায়, বা তখন তো সেফ টেপ কোনো কিছু করতো না। ওইগুলো যে নর্মালি নোট করে রাখতো, ওই নোটবুকগুলো যে বাসা পাল্টানোর কারণে এইগুলো যে হারাই গেছে, এরপর আর কখনো ওইরকমভাবে মানে এগুলার পাওয়া হয় নাই। আচ্ছা, তো মানে মেইনলি হলো যে প্লেস থেকে সুইচটা আপনারাই করেছিলেন? প্রথম আমরা করেছিলাম। তো কখনো চেষ্টা করেছেন বন্ধুর সাথে যোগাযোগ করার? চেষ্টা আসলে করেছি বলতে কি, আমার মানে খুব বেশি ওইরকম মেমোরি মনে নাই যে, আর তখন তো ছোট যে এরকমভাবে যোগাযোগ করারও খুব বেশি সুযোগ নেই যে বাসা থেকে বের হইতে দিবে। স্কুল টু বাসা, বাসা টু স্কুল, এতটুকুই ছিল মানে তখনকার সময়টা। তো তারপরও মানে আমি একবার হলো 2010 সালে সম্ভবত, তখন আমি ক্লাস 6-এ পড়ি, আমি ওদের গ্রামের বাড়ি যাই। আমার শুধু এতটুকু মনে আছে ওদের গ্রামের বাড়ি কুমিল্লা, হোমনা থানা। এরপরে কোথায় কিভাবে গেলাম, কি গেলাম, এত কিছু আমি আসলে এখনো মনে করতে পারি না, চাইলেও পারি না। তো হোমনাতে আমার কয়েকজন মানে পরিচিত ছিল, তাদেরকে আমি আমার কিছু ওর সাথে ছোটবেলা ছবি আছে, ওই ছোটবেলা ছবি দিয়ে আসলে খুঁজে পাওয়া খুব টাফ। বাবার নাম বলছি কিন্তু ইউনিয়ন এগুলো না বললে যে কেউ সাহায্য করতে পারে না। তারপর আবার 2017 সালের দিকে খবর পাই যে ওরা হলো ঢাকার শনির একটার দিকে আছে। ওইদিকে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, আমি নিজেও গিয়ে ওইদিকে মানে এইভাবে তো আসলে কাউকে খুঁজে পাওয়া যায় না ছোটবেলার ছবি দিয়ে, কারণ কেউ তার ওদের ওইরকম ভাবে চিনে না। আর আমি এখন সুমন বড় হয়ে পরিবর্তনটা কিরকম আসছে আমি নিজেও জানি না। তবে আমার বিশ্বাস আছে যদি সুমনকে আমি দেখি আমি চিনবো, কারণ ও আমার বন্ধু, তো আমার ভিতরে একটা টান অনুভব হবে যে এটাই সুমন। যে কেউ আইসা যদি আমাকে বলে যে আমি সুমন, সেটা আমি আসলে কখনো বিশ্বাস করব না। এখন সময় অনেক পার হয়ে গেছে, তো আমরা যে কাউকে দেখে তো বলতে পারবো না সে আমার ছোটবেলার বন্ধু। তো এখন কেউ যদি এসে দাবি করে যে হ্যাঁ আমি তোমার সেই বন্ধু, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে হয়তোবা আমি ওর সাথে বসবো, যে ওকে আমি ছোটবেলার কাহিনীগুলো জিজ্ঞেস করবো যে ও কতটুকু মনে করতে পারে।
যদি ও সত্যি সুমন হয়, কিছু কিছু তো ওর মনে থাকবে। একবারে যে মানুষ মেমোরি ভুলে যায় বিষয়টা এরকম না, মেমোরি ভুলে, কিন্তু শূন্যের কোঠায় মেমোরি নামার কথা না। তো যদি ও আমার সেই মানে স্মৃতিগুলো কোনোটা বলতে পারে, তাহলে আমার হয়তো বা বিশ্বাস হবে এটা সুমন। আর এছাড়া আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স আছে, ছোটবেলার চেহারার সাথে আমি বড়র চেহারাটা, তারপরে ও আমার কাছে যখন আসবে তখন আমি এমনিই বুঝতে পারবো যে এটা সুমন, কারণ আমার ভিতরে একটা ফিল হবে যে এ আমার বন্ধু। কারণ আমি এত বছরও তো অনেক মানুষের সাথে মিশছি, কাউকে কিন্তু কখনো আমার ওইরকম মনে হয় নাই যে এ আমার বন্ধু হইতে পারে। তারপরও আমরা দেখা যায় যে চলার পথে রাস্তাঘাটে অনেক মানুষ দেখি, তো কাউকে কি দেখি এরকম মনে হয়েছে যে ফেস কাটিংটা হয়তো সুমনের মতো, বা সে হয়তো হতে পারে আমার বন্ধু? না, এরকম আসলে এখন পর্যন্ত কাউকে ফেস করি নাই। আমি আসলে যাওয়া আসার পথে আমি প্রায় অনেককে লক্ষ্য করি, কিন্তু কখনো মনে হয় না যে এ সুমন হইতে পারে বা ওর ফ্যামিলি মেম্বার কেউ হইতে পারে, এরকম কাউকেই কখনো পাইনি। এত ভালো সম্পর্ক ছিল, ফ্যামিলির সাথে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, তো সেই জায়গায় তারা কি কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি? এই জিনিসটাই মানে খুব ভাবায় যে তারা কখনো চেষ্টা করেনি, হয়তো বা তারা চেষ্টা করলে আমাদের পাইতো, কারণ আমরা এলাকা সুইচ করছি কিন্তু পাশের এলাকাতেই আছি। ইভেন আমরা যেই বাসায় পূর্বে ছিলাম সেখানে খোঁজ করলে আমাদের পাইতো। তবে একটা সময় গিয়ে হলো খালা অসুস্থ হয়, মানে একটু মেন্টালি ওনার প্রবলেম হয়, হয়তো বা ওই প্রবলেমের কারণে ওরা ওই এলাকা ছেড়ে চলে গেছে। চলে যাওয়ার কারণে হয়তো বা এইগুলা নিয়ে ব্যস্ত ছিল। সুমন মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় অনেক চাপ থাকে, হয়তো বা সুমন হয়তো আমাকে ভুলেও গেছে, হইতেই পারে অনেক কিছু। তারপর লাস্ট কিছুদিন আগে আমি হয়তো একটা ব্যাড নিউজ শুনছি, আমি শেয়ার করতে যাচ্ছি না, আমি আল্লাহ না করুক এরকমটা ঘটুক। তো অনেক কিছুই হইতে পারে যে যার কারণে হয়তো বড় যোগাযোগ করতে পারে নাই, কিন্তু যোগাযোগ করলে আমাদের অবশ্যই পাইতো ওরা। আমি অনেকদের সাথে চেষ্টা করছি, ওদের যারা রিলেটিভ ছিল, পরিচিত ছিল, সবার সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কেউই আসলে কোনো ইনফরমেশন দিতে পারে নাই। কিন্তু তারপর আমি সব কিছুর ভিড়ে যখন সবার থেকে দূরে যাই, তখন আমি সুমনকে মিস করি। আচ্ছা, তো বন্ধুর সাথে হয়তো অনেক স্মৃতি আছে, অনেক ছবি আছে, মেমোরি আছে, তো আছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে সুমন আর সুমনের মানে ফ্যামিলি বলতে মানে ওরা যে ভাই ছিল, 3 ভাই, ওদের সাথে আমার 2টা ছবি আছে। আমি নিয়ে আসছি ছবিগুলো। আমি জানি না এই ছবিগুলোর কথা সুমনের মনে আছে কিনা। মানি ব্যাগের ছবি? মানি ব্যাগের ছবি। এইটা হলো আমার, এই আমি আর আমার বন্ধু সুমন। আচ্ছা, ছবিটা অনেক কিউট, আপনি আর আপনার ফ্রেন্ড। আচ্ছা, এই হলো আমাদের সেই সুমন আর আলামিন, সেই ছোটবেলার তাদের বন্ধুত্বর ছবি। এটাই হয়তো তাদের একটাই মাত্র স্মৃতি। এই হলো সুমনের, মানে ওরা ছিল 3 ভাই। সোহেল ছিল সবচেয়ে বড়, তারপর ছিল সুমন, তারপর ছিল জুয়েল। আর আমরা বাসা ছাড়ার পূর্বে ওর একটা ছোট বোন হয়, ওর নাম ছিল সুবর্ণা সম্ভবত। তো সুবর্ণা এই ছবিতে নাই, কারণ তখন সুবর্ণা ছিল না, জুয়েল মাত্র হয়। এই হলো মানে ওর ফ্যামিলির সাথে একটা ছবি। আচ্ছা, 4 জন একসাথে? 4 জন একসাথে, আমি মাঝখানে আর সুমন আমার হলো পাশে। আচ্ছা, এই হলো তাদের আরেকটা ছবি, খুবই স্মৃতি বিজড়িত ছবি তাদের, মানে সব ভাই বোনদের সাথে, মানে আলামিনের ছবি। আচ্ছা, এখন বলতে চাই, বন্ধুকে কতবার স্বপ্নে দেখেছেন বা স্বপ্নে দেখা হয় কিনা? বন্ধুকে আসলে প্রায় স্বপ্নে দেখা হয়, যে প্রায় দেখা হয় যে এরকমভাবে যে আমি নতুন করে পাইছি। আমি একদিন এইভাবে পাইলাম যে মানে আমি স্বপ্নে দেখলাম যে আমি বিয়ে করতেছি। তো ওই সময় সুমন আসছে, সুমন এসে আমাকে বলতেছে যে তুই আমাকে না জানাই বিয়ে করলি। তখন আমি ওকে জড়ায় ধরে মানে একদম কান্না করে দিলাম যে এত বছর পর তুই বন্ধুকে মনে করলি, একটাবার তুই খোঁজ খবর নেওয়া কখনো ট্রাই করলি না, যে তুই ট্রাই করলি আমাকে পাইতি, যে আমি তো এই এরিয়াতেই আছি, আমি তো ভাষানটাকে এরিয়ার বাইরে যাই নাই। তারপর মানে স্বপ্ন এরকম প্রায়ই দেখতাম, বিভিন্ন সময় আমি ওকে স্বপ্নে দেখতাম। মানে হয়তো আমি যখন খুব বেশি ওকে নিয়ে ভাবতাম, যেমন আমাদের ঘরে যখন আলোচনা হইতো তখন তো আমরা মানে অনেক সময় পর্যন্ত আমরা ওদের নিয়ে আলোচনা করতাম। ওই রাতে ম্যাক্সিমাম সময় আমি হলো সুমনকে স্বপ্নে দেখতাম, এবং আমাদের সেই পূর্বের বাড়িতেই দেখতাম যে ওই অবস্থাতেই আমরা ওই বাড়িতে আছি 2 বন্ধু। আচ্ছা, আলামিন তো মনে হয় বিয়ে করেছেন? না, এখনো করিনি। তাই? গার্লফ্রেন্ড আছে? না, আপাতত সিঙ্গেল। এটা তো আসলে বিশ্বাস করতে পারলাম না। এটা আসলে কেউই বিশ্বাস করে না, এই জন্যই সিঙ্গেল থাকা হয়, কারণ সবাই ভাবে যে সিঙ্গেল তো থাকার কথা না, কিন্তু সিঙ্গেল আসলে আচ্ছা, থাকে। তো আমি বলতে চাই যে এখন মানে এই জামানায় যদি আপনার গার্লফ্রেন্ড থেকেও থাকে, আপনি একটা ছেলে মানুষকে স্বপ্নে দেখছেন, এটা কিভাবে নিবে? এটা কিভাবে নিবে আসলে, এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার, কিভাবে নিবে। মানে সুমন, আমি বন্ধু বলবো না, সুমন আমার ভাই, আমি আমার ভাইকে স্বপ্নে দেখতেই পারি। এটা নিয়ে যদি কেউ জেলাস ফিল করে, এটা তার ব্যর্থতা আমি মনে করবো। কারণ আমি তাকেও যে স্বপ্নে দেখি না বিষয়টা এরকম না, কিন্তু সুমনকে তো আমি দেখতেই পারি, কারণ ওখানে আমি যখন চিন্তা করি তখন আমার মাথায় সারাক্ষণ সুমনই থাকে। ইভেন না, এখন আমি বলতে চাচ্ছি না, আসলে পূর্বে হয়তো আমার কখনো গার্লফ্রেন্ড ছিল, তার সাথে হয়তো আমি আলোচনা করছি যে এরকম আমার একটা বন্ধু ছিল, তারা কখনো এটা নিয়েই করে নাই। তারা অনেক আমাকে ট্রাই করছে যে সুমনকে খুঁজে পাওয়া যায় কি না, কিন্তু আসলে ব্যর্থ হয়েছে, আমরা কখনোই এটাতে সফল হতে পারি নাই। তারপরও একটা ছেলে হয়ে একটা ছেলেকে মিস করা
বসে বসে একা একা, বিষয়টা কেমন না? বিষয়টা কেমন না বলতে কি, এখনকার সময় যদি অনুযায়ী মানুষ ভাবতে যায় তাহলে হয়তো নেগেটিভলি চিন্তা আসতে পারে। আমাদের সেই সময় এত নেগেটিভলি চিন্তা ভাবনা ছিল না। আমার চিন্তাটা কিন্তু এখনকার চিন্তা না যে এখন আমি একটা ছেলের সাথে মিশছি, ও হঠাৎ চলে গেছে, আমি ওরা মিস করতেছি, তখন ভিন্ন চিন্তা আসতে পারে। আমার ভাবনাটা কিন্তু সেই মানে আমি যখন থেকে বুঝি 2004-05 থেকে আমার হালকা হালকা একটু মেমোরি মনে আছে, সেই সময়টাকে কিন্তু আমি মনে করি যে আমরা দুই বন্ধু কীভাবে মাঠে খেলতাম, সারাদিন রোদের ভিতর দৌড়াদৌড়ি করতাম, সেই সময়গুলোকে আমি মিস করি। এখনকার সময়ের মতন যে একসাথে বসে মুভি দেখা, এইগুলো আমাদের কখনো হয়ে ওঠে নাই, কারণ ওই সময় সাদা কালো টিভি ছিল, আমরা ওইটাতেই দেখতাম। ওই জিনিসগুলো আমার মনে পড়ে যে ওইটাতে কোনো নেগেটিভলি কোনো চিন্তা যে একটা ছেলেকে মিস করা, এটা কারো মাথায় আসলে আসার কথা না। তো বলতে চাচ্ছি যে এখন পর্যন্ত যতগুলো বন্ধু আছে তাদের মধ্যে আর সুমনের মধ্যে কি এমন পার্থক্য আছে? পার্থক্য ওই একটাই যে সুমনের সাথে আমার শুরু হয় শিশুকাল থেকে, আর ওদের সাথে আমার শুরু হয় কৈশোরকালের প্রায় শেষের দিক থেকে। কারণ আমি হয়তো বা ওদের সাথে বন্ডিংটা শুরু হয় আমার ক্লাস 8-9 পর থেকে। আর সুমনের সাথে যখন আমার মানে একসাথে হাঁটা হয়, তখন আমরা হাঁটতেও তো পারি না, তখন আমরা হামাগুড়িতে দুজন একসাথে এক রুমে অথবা এক মাঠের ভিতর হামাগুড়ি দিতাম। সেইখান থেকে মানে এই জিনিসটা কারোর সাথে কখনো রিলেট হবে না যে আমি বড় হয়ে হাঁটা শেখার পর যখন সব জানতে পারি তখন একজন আমার বন্ধু হয়েছে। আর যার সাথে আমি কথা বলতে পারি না সেই সময় থেকে আমার তার সাথে সম্পর্ক। ওই সময়গুলো আমার মনে নেই, কিন্তু আমি আমার বাসা থেকে তো শুনছি যে আমাদের সম্পর্কটা কীরকম ছিল। আম্মা বলতো সবসময় যে তুই আর সুমন সবসময় এক জায়গায়, দুইজন ছোট মানুষ ছিলি, ছোটদের যে খেলনাপাতি ছিল ওইগুলো নিয়ে তোরা দুজন সারাদিন রুমের ভিতর খেলতি। যদি বিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার ওয়াইফ আর আপনার সুমন দুজনকে যদি পাশাপাশি দাঁড় করানো হয়, আপনি কাকে আগে রাখবেন? এমন যদি হয় যে মানে বিয়ের কবুলের মুহূর্ত, যে আমি এখন কবুল বলবো, সেই মুহূর্তে যদি সুমন আমার সামনে চলে আসে, আমি অবশ্যই কবুল বলার আগে সুমনকে একবার মানে জড়িয়ে ধরতে চাইবো যে এত বছরের বন্ধুকে আমি এইভাবে ফিরে পাবো। সেখানে কবুল বলার থেকে আমার মনে হয় যে সুমনকে গ্রহণ করাটা আমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে, বা এটাই সঠিক। কারণ আমি ওই সময় মনে হয় না যে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারবো। তো আপনার ওয়াইফ এই বিষয়টা কিভাবে দেখবে যে কবুল বলা রেখে আপনি একজনকে জড়িয়ে ধরছেন? এটা হয়তো বা তাকে পরে দুই বন্ধু মিলে বসে সব স্মৃতি বলবো যে এরকম একটা সম্পর্ক ছিল, কবুলটা আমি 2 মিনিট পরে বলতে পারতাম, কিন্তু আবেগ কি 2 মিনিট পরে প্রকাশ করা যায়? যেটা এখন আসবে আমার আবেগ, সেটাকে আমি চাইলে জমায় রেখা 2 মিনিট পরে সেম আবেগ নিতে পারবো, সেটা আসলে হয় না। তো আমি আশা করি আমার ওয়াইফ এটা বুঝবে ব্যাপারটা। এখন এই মুহূর্তে আপনার সামনে এসে দাঁড়ায়, তো আপনার ভিতরে আবেগটা কিভাবে কাজ করবে? আবেগটা কিভাবে কাজ করবে মানে হয় না, আমাদের ছোটবেলা খেলনাগুলো থাকে না, খুব মানে অনেকগুলো খেলনা থাকে, তার মধ্যে একটা খেলনা থাকে যে খুব পছন্দের একটা খেলনা থাকে, ওইটাকে আমরা সবসময় আগলে রাখার চেষ্টা করি, আর ওইটাই হারায় যায়। আর ওইটা যখন আমরা অনেক খোঁজাখুঁজির পরে পাই না, তখন কিন্তু আমরা অনেক বেশি মানে খুশি হই। বা এরকম থাকে যে সন্তান হারায় গেছে, বাবা মা ওইটাকে খুঁজে পাওয়ার পর যেরকম খুশি হয়, তার থেকে মনে হয় যে আমি বেশি খুশি হব। আমি যদি এখন মানে সুমনকে পাই, মানে আমি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না যে আমার অনুভূতিটা কীরকম হবে। আমি হয়তো বা ভাববো কিছু সময় যে এটা সুমন কোথায় ছিল এত বছর, মানে আমি এটা বলতে গেলেও আমার হয়তো বা শরীরে লোম দাঁড়িয়ে যায় যে আমি এত বছর পরে সুমনকে পাবো, কিভাবে গ্রহণ করতে পারবো, আর সুমনের কি আমার কথা মনে আছে কিনা, হয়তো আমি ওকে জড়ায় ধরে কান্নাও করে দিতে পারি। এখন সে যদি ভুলে যায় আপনাকে, যে আপনাকে চিনতেই পারছে না, ধরেন সুমন আপনার সামনে কিন্তু সে আপনাকে চিনতে পারছে না, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে এই যে ছোটবেলার ছবিগুলো আছে, এইগুলো তো আর অস্বীকার করা যাবে না। আমি এই ছবিগুলো দিয়ে তাকে চেনানোর চেষ্টা করব, ছোটবেলার গল্পগুলো বলার চেষ্টা করব। তারপরও যদি মনে না করে, তা আমি চেষ্টা করতে থাকবো, চেষ্টার শেষ হবে না কখনো। আর আশা করি মেমোরি ফিরে আসবে, একবারে ভুলে যাবে না কোনো কিছু। আর নিজের ছোটবেলার ছবি দেখলে কেউ চিনবে না, তা হইতে পারে না। সেটা ঠিক, বাট অনেকে থাকে না অস্বীকার করে বা না মনে পড়ছে না, যদি বিষয়টা এরকম হয় সেই ক্ষেত্রে কি করবেন? মনের মধ্যে কষ্ট লাগবে না? অনেক বেশি কষ্ট লাগবে যে আমি এত বছর চেষ্টা করার পর সুমনকে পাওয়ার পর সুমন আমাকে চিনতে পারে না, এটা অবশ্যই কষ্ট লাগবে। লাস্ট যখন বন্ধু আর কি হারিয়ে গেল, শেষ দেখাটা আসলে কি ছিল বা কোথায় ছিল? শেষ দেখাটা ছিল আমাদের বাসায়। ওরা ওই যে ছুটিতে আসতো 1 সপ্তাহ পর পর বা 15-20 দিন পর পর ছুটিতে আসলে ওই যে সুবর্ণাকে নিয়ে আমাদের বাসায় আসতো, অথবা আমার বড় ভাই গিয়ে সুবর্ণাকে নিয়ে আসতো। কারণ ওর বোন আর আমার মানে ওর বোন আমার বোন কোনো পার্থক্য ছিল না, আমাদেরই বোন ছিল। কোনো এক শুক্রবারে সুবর্ণা আসে, এই আমাদের লাস্ট দেখা, সেটা সম্ভবত 2011 কিংবা 12 সাল, ওই সময় আমাদের লাস্ট দেখা। তারপর আমি ভাবি না যে এটা আমাদের শেষ দেখা হইতে পারে। তো তাদেরকে কি বলেছিলেন যে হ্যাঁ আমরা চলে যাচ্ছি, বা যোগাযোগের কোনো নাম্বার থাকলে দাও, বা আমরা কোথায় যাচ্ছি, এরকম কোনো কথা হয়েছিল? না, ওরা যে চলে যাবে এটাই কেউ জানতো না। মানে হুট করে ওই ফ্রাইডেতে আসলো আমাদের বাসায়, তারপর মানে 1 সপ্তাহ তো ওই যে মানে আমরা তো এখন যেরকম মানে বন্ধুকে খোঁজার জন্য মেসেঞ্জারে টেক্সট দিই কোথায়, তখন তো সেই সুযোগ ছিল না। তখন আমরা হলো মানে আমাদের বাসা থেকে ওদের বাসার এখানে যাইতে 15-20 টাকা ভাড়া লাগতো। তা ওইটা আমরা গিয়ে তারপর হলো আমাদের যোগাযোগ, আমরা সুবর্ণাকে নিয়ে আসতাম, ওরা আবার আসতো। তো এরকমই মানে কোনো এক সপ্তাহ পরে আমরা যাই, গিয়ে দেখি যে ওরা আর ওই বাসায় নাই। কোথায় গেল, কবে গেল কেউ জানে না, হুট করে মানে ওরা হাওয়া হয়ে গেল।
এরপর আর এখন পর্যন্ত কোনো খবর নাই। এখন যেমন ডিজিটাল যুগ, আমরা ডিজিটাল যুগে কি করি, ফেসবুকে তাদেরকে সার্চ করি বা যে কোনো জায়গায় আমরা খোঁজার চেষ্টা করি নামটা দিয়ে, ওইভাবে কি খোঁজা হয়েছে? ফেসবুকে অসংখ্যবার সুমন লিখে সার্চ করছি, তারপর এই ছবিগুলো দিয়ে, এখন যেহেতু মানে এআই এর যুগ, এই ছবিগুলো দিয়ে আমি হলো গুগল লেন্সের মাধ্যমে সার্চ করছি, কোনোভাবেই কোনো রেজাল্ট আসে নাই। আমার বন্ধুরা অনেকে বলে ও যেহেতু মাদ্রাসা লাইনে পড়ছে হয়তো বা ফেসবুক চালায় না, হতেই পারে যে মোবাইল ইউজ করে না, এখনো সে বাটন ফোন ইউজ করে, এই জন্য হয়তো বা কখনো ওইভাবে পাওয়া হয় নাই। কোনোভাবে কি সে যেই মাদ্রাসায় পড়তো কোনোভাবে কি সেখানে যোগাযোগ করার সুযোগ হয়েছে আর পরে? না, আমি আসলে মাদ্রাসার নামটাই মনে করতে পারি নাই। মাদ্রাসার নামটা যদি মনে করতে পারতাম, কারণ মাদ্রাসায় পড়তো সেটা হলো একবার শুনছিলাম যে অমুক মাদ্রাসায় পড়ে, কোন মাদ্রাসায় পড়ে সেটা আসলে আর মনে নাই, কারোই মনে নাই। আমার বাসারও যদি কারো মনে থাকতো, আমার বাবার আবার মনে থাকার সুযোগ ছিল। আমার বাবা আবার হলো মাঝখানে স্ট্রোক করছে, উনি হলো মানে অনেক মেমোরি ভুলে গেছে। উনি মনে করতে পারলে হয়তো আমরা খবর নিতে পারতাম, কিন্তু সুযোগ হয় নাই। ওর একটা বোন ছিল কাজিনের নামটা আমার মনে নাই, সম্ভবত ওরা খুকি আপু বলে ডাকতো। ওনার শ্বশুরবাড়ি ছিল সাভার। ওনার বোনের শ্বশুরবাড়ি তো যাওয়া হয়েছে আমার বোনের, কিন্তু আসলে মনে নাই কোথায় ছিল। ওই ভাইয়ার নাম মানে আপুর হাজব্যান্ডের নাম ছিল সম্ভবত জুয়েল, কিন্তু ওনাদের বাসাটা কোথায় আমরা মনে করতে পারতেছি না। যদি মনে করতে পারতাম ওনাদের মাধ্যমে আমরা হয়তো বা খবর পাইতাম, কিন্তু কোনো কিছুরই সুযোগ হয় নাই। প্রথম যে বন্ধু, আমি দেখতে চাই যে সুমন আদৌ আমাকে মনে রাখছে কিনা, যে আমার কথা ওর মনে আছে কিনা। আমি যেরকম মনে করি, স্বপ্নে দেখি, কোনো কিছুতে আমরা ওদের ব্যাপারে আলোচনা করি, এই জিনিসটা ওদের মনে আছে কিনা। জাস্ট কি শুধু এতটুকু ফিলিংসের জন্য বন্ধুকে খোঁজা? এতটুকু ফিলিংসের জন্য না। এখন যদি আমি খুঁজে পাই, আমি কখনো আর সুমনকে হারাইতে দিব না। যে আমাদের যে প্রথম বন্ধুত্বটা, এইটাই মানে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে বন্ধুত্ব থাকবে। এই মুহূর্তে যদি কেউ এসে দাবি করে আমি সুমন, সেক্ষেত্রে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে না এটা সুমন না? ছোটবেলায় ওদের বাসার সামনে মানে আমার একটা দুর্ঘটনা ঘটে, ওইটা আসলে ভুল কেউই ভুলতে পারবে না। আমি ওই বাড়িতে যে বড় হয়েছি, ইভেন এখনও যারা আছে তারা আমার ওই অ্যাক্সিডেন্টের কথা ভুলে নাই। অবশ্যই সুমন সেটা মনে আছে। যদি কেউ এসে দাবি করে, তাকে এসে বলতে হবে আমার অ্যাক্সিডেন্টটা কীভাবে কোথায় হয়েছিল, এবং আমার অ্যাক্সিডেন্টের দাগটা খুব বড়, সেটা সবারই মনে থাকবে। যারা ওই সময় দেখছে, ওইটা যদি বলতে পারে যে কোথায় আমার সেই অ্যাক্সিডেন্টের দাগ আছে, তাইলে কেবল আমি বিশ্বাস করবো যে এটাই আমার বন্ধু সুমন। আচ্ছা, সুমনের কি এরকম কোনো চিহ্ন আছে যে সেটা দেখলে আপনি চিনতে পারবেন যে এটা তো থাকবেই, মাস্ট, এটা তো রিমুভ হবে না? অ্যাজ লাইক প্রমাণ, আপনি যে ছবি নিয়ে এসেছেন, এআই হতে পারে, বানানো হতে পারে, ভুলে যেতে পারে। না, এরকম কোনো চিহ্ন আসলে আমার মনে নাই, কারণ এত কিছু আসলে মনে থাকারও কথা না। কারণ এখনকার সময় হয়তো একটু বড় হইতাম তাহলে একটা কথা ছিল, অত ছোট ছিলাম যে খুব বেশি মনে রাখারও সুযোগ ছিল না। বন্ধুর উদ্দেশ্যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? বন্ধুর উদ্দেশ্যে এটাই বলবো যে বন্ধু, তোমাকে আমি আসলে অনেক মিস করি, এতটা মিস করি যেটা তুমি আসলে কখনো কল্পনা করতে পারবে না, বা তুমি কখনো ভাবতেও পারবে না যে তোমার অপেক্ষায় এত বছর, প্রায় দীর্ঘ 14 বছর ধরে কেউ অপেক্ষা থাকতে পারে। আমার মনে হয় না যে কেউ নিজের বাবা মা অথবা ওয়াইফ তাদের জন্য এত দীর্ঘ সময় অপেক্ষা করে বা তাদের এত মিস করে, যতটা আমি তোমাকে সুমন মিস করি। আমার খুব আত্মবিশ্বাস যে আমি তোমাকে পাবো। আমি অনেক জায়গায় চেষ্টা করছি, আমি ব্যর্থ হয়েছি। সর্বশেষ আমি নিউজ 24-এ আসলাম। বর্তমান সময়ে অনেকেই অনেক ধরনের বন্ধুত্ব করে, অনেকের সাথে বন্ধুত্ব করে। বর্তমান সময়ের বন্ধুত্ব সম্পর্কে আপনি কি বলবেন? বর্তমান সময়ের যে বন্ধুত্বটা, সেটা আসলে এখনকার মানে ছেলে পেলে যেভাবে বন্ধুত্ব করে, সেটা এক প্রকার ভার্চুয়াল সম্পর্কের মতন হয়ে গেছে। আমরা যখন বন্ধুত্ব ছিলাম, আমাদের ভিতরে ওইরকম কোনো কিছু ছিল না যে দেনা পাওনার একটা বিষয়, যে এখন থাকে যে গিভ অ্যান্ড টেকের মতন, যে আমি কোনো কিছু দিলে কোনো কিছু পাইতে হবে, ওইরকম কোনো কিছু ছিল না। এখন আমার যারা বন্ধু আছে তাদের সাথে আমার ওইরকম কোনো সম্পর্ক নাই যে কোনো কিছু দিলে কোনো কিছু পাইতে হবে। তো এখনকার পোলাপাইন বন্ধুত্ব করা হলো মোবাইলের মাধ্যমে, সম্পর্কটা শেষ হয় মোবাইলের মাধ্যমে। তারপর এখন তো নোংরামির কোনো শেষই নাই, যে যার মতন পারতেছে, বিভিন্ন জিনিস হচ্ছে সমাজে। তো আমি মনে করি যে আমাদের সেই সময়টাতেই মানে বন্ধুত্বের যে একটা মানে ভালো দিক ছিল বা একটা গুরুত্ব ছিল, তখনকার এটা শেষ হয়ে গেছে। এখন আর ওই বিষয়টা এরকমভাবে নাই, বন্ধুত্বের গুরুত্ব দিতে পারে। এই যে আমরা মাঝে মধ্যে দেখি 30 টাকার জন্য বন্ধুকে খুন করছে, বিভিন্নভাবে বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে হত্যা করছে। ওই বোর্ডটা যদি তার ভিতরে থাকতো যে একটা বন্ধু হলো বড় ভাইয়ের মতন বা বাবার মতন, যে সে সবসময় ছায়ার মতন পাশে থাকে, বন্ধুত্বের মূল্য না দেওয়ার কারণে বা গুরুত্ব না বোঝার কারণে কিন্তু আজকে এই ধরনের দুর্ঘটনাগুলো সমাজে প্রতিনিয়তই হচ্ছে। বন্ধুত্ব আসলে কেমন হওয়া উচিত? বন্ধুত্ব হওয়া উচিত মানে
দুইটা মানুষ কিন্তু একই আত্মার হওয়া উচিত আমার মতে, যে মানে সম্পর্কে কখনো আলাদা কোনো কিছু দেখবে না যে এটা ও করতেছে আমি হিংসা করবো না। আমি যদি এটা করতে না পারি আমি ওকে সাপোর্ট দিব, ভবিষ্যতে যদি সুযোগ থাকে ও আমাকে হেল্প করবে, না করলে মানে কোনো চাওয়া পাওয়া থাকবে না যে আমি ওকে সাহায্য করছি ও আমাকে করবে না, ভবিষ্যতে আমি করবো না, এরকমটা কোনো কিছু থাকা উচিত না আমার মতে। বন্ধুত্ব থাকা উচিত মানে নিঃস্বার্থ, এখানে কোনো স্বার্থ থাকবে না। আর আশা রাখতে হবে যে আমি ওর বিপদে যেরকম যাব ও আমার বিপদে সেরকমভাবেই আসবে, এইভাবেই বন্ধুত্বটা গড়ে তোলা উচিত। ধন্যবাদ আলামিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের জয় পরাজয়ের গল্প। আমাদের সাথে ছিলেন মোহাম্মদ আলামিন। নতুন কোনো গল্প, নতুন কোনো মুখ নিয়ে শীঘ্রই ফিরব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24-এর সাথেই থাকুন।